হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব ৪১। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা বালিশের পাশে রেখে দিল মেহরাব। মানুষ কখনকার প্রেমে পড়ে তা কেউ আগে থেকে জানে না। মেহরাবও জানতো না কখন যে সাভিয়ার প্রেমে পড়ে গেছে, বুঝতেও পারেনি। এমন এক মেয়েকে তার ভালো লেগে গেছে, এই ভাবনাতেই বিরক্ত হতো সে। নিজেকে কতবার কড়া করে শাসন করেছে, কিন্তু মন তো কারো শাসন মানে না। মেহরাবের মনও মানেনি, শেষমেশ সে সাভিয়ার প্রেমে পড়েই গেল। রাত গভীর, চোখ বন্ধ করে শুয়ে আছে মেহরাব, কিন্তু মাথায় ঘুরছে শুধুই সাবিহার কথা। তার পরিবার বলতে মা বাবা আর এক বোন, যদিও বোনের বিয়ে হয়ে গেছে, এখন থাকে শ্বশুর বাড়িতে। বহু চেষ্টা করেও ছেলের বিয়ে দিতে পারেননি মা বাবা, একসময় হালই ছেড়ে দিয়েছেন তারা। মেহরাবের মা ছেলে অন্তপ্রাণ, মেহরাব ছাড়া তার একদিনও চলে না। শুধু মায়ের জন্যই বিদেশ ভালো চাকরির সুযোগ পেয়েও বহুবার হাতছাড়া করেছে সে। মেহরাব ভাবছিল যদি কানাডা চলে যেত কেমন হতো জীবনটা। কিন্তু মাকে কি আদৌ বোঝানো যাবে? ভাবনার অতলে ডুবে ডুবে একসময় ঘুমিয়ে পড়ল মেহরাব। ভার্সিটির প্রথম দিন আজ। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে ওরা। ঘরে নিঃশব্দ একটা উত্তেজনা। চেয়ারে বসে আরিশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চুপচাপ মনোযোগী, বরাবরের মতোই ভদ্রলোক, কালো রঙের পোশাকে সুসজ্জিত, যেন এক নিখুঁত অভ্যস্ততা। তোমার সাজগোজ নষ্ট হয়ে যাবে এখন, নরম কণ্ঠে বলে উঠল আরিশ। চেয়ার থেকে উঠে ধীরে ধীরে এগিয়ে এলো ওরার দিকে। ওরা কিছুটা অবাক হয়ে পেছন ফিরে তাকালো। তার পরনে হালকা মিষ্টি রঙের থ্রিপিস, ঠোঁটে মেরুন লিপস্টিক, কানে কুন্দনের ছোট দুল, চোখে গাঢ় কাজল, সব মিলিয়ে সে যেন সকালবেলার এক স্নিগ্ধ অনুভূতির মতো। খোলা চুলগুলো এলোমেলো হয়ে আছে কিছুটা, তবে ওরা চুলগুলো আশ্রয় দিতে লাগলো এবার। আরিশ থেমে দাঁড়ালো ওরার কাছাকাছি, চোখে একরাশ প্রশ্রয়। কেন? কারণ আজ তোমাকে অসহ্য রকম হট লাগছে। অরার কোমর ধরে তাকে এক ঝটকায় কাছে টেনে নিল আরিশ। প্লিজ এখন না, সাজগোজ নষ্ট হয়ে গেলে বের হব কিভাবে? হোক না, এমন সেজেগুজে যাচ্ছ কেন? আমি ছাড়া আর কেই তোমার এই রূপ দেখবে না। আরিশের কণ্ঠে ছিল এক ধরনের দাবি। কই সাজলাম, কেমন লিপস্টিক আর কাজল দিয়েছি। কাজলের দরকার নেই, মুছে ফেলো, রাতে দিও, আমি দেখব। ওরা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। সবসময় এমন হুকুম, এমন দখলদারি ভালো লাগে না তার। কিন্তু কী বা করবে, আরিশের কথা না শুনলে পরে বাড়বে ঝামেলা। একটা তপ্ত নিঃশ্বাস ফেলল ওরা। ঠোঁটের কোণে জমে থাকা অভিমান চেপে রাখার চেষ্টা করলো। ঠিক আছে, নরম কণ্ঠে বলল ওরা। চোখের কাজল মুছে ফেলতে শুরু করলো। সময়ও লাগলো কিছুটা। এই ফাঁকে আরিশ যেন এক একটা দৃশ্য গিলছে চোখে। ওরাকে ভালো করে দেখে নিচ্ছে সে একটানা। আজ রাতে আর তোমার নিস্তার নেই পাখি। চোখ আধবোঝার করে ফিসফিসিয়ে বলল আরিশ। আমি আর নিজেকে সামলাতে পারছি না। লাজুক মুখে মাথা নিচু করে রইল ওরা। ৯টা বাজছে, দেয়াল ঘড়ির কাঁটা যেন তাগাদা দিচ্ছে ভার্সিটিতে যেতে হবে। সেটা রাতে দেখা যাবে, এখন চলুন। ওরা চোখ তুলে বলল, ঠোঁটে অল্প হাসি। আরিশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তুমি বুঝবে না। চোখের সামনে এমন সুন্দরী বউ থাকার পরও আদর করতে না পারার যন্ত্রণাটা। কেন বুঝবো না? কারণ তুমি পুরুষ নও। ওরা হেসে উঠল, প্রাণখোলা ঝরঝরে সেই হাসিতে যেন সকাল নামে ঘরে। আরিশ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মুগ্ধ হয়ে। বুঝলাম, এখন চলুন, দেরি হয়ে যাচ্ছে। যাওয়ার আগে হঠাৎ করে আরিশ ওরার ঠোঁটে একটা আলতো চুমু এঁকে দিল। তারপর ভালোবাসায় মেশানো এক মৃদু কামড় বসালো। ওরা একটু চমকে উঠল, কিন্তু কিছু বলল না। যেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছে। চলো। হাতে হাত ধরে ঘর থেকে বেরোলো দুজন। ড্রয়িং রুমে যেতেই তাসলিমা খাতুনের মুখোমুখি হলো তারা। তোমার সাথে কথা ছিল আরিশ, গুরুত্বপূর্ণ। তাসলিমা খাতুন বেশ থমথমে গলায় বললেন কথাগুলো। সন্ধ্যায় কথা হবে, এখন লেট হচ্ছে চাচি। ঠিক আছে। আরিশ আর না দাঁড়িয়ে ওরাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। তাসলিমা খাতুন একা একা দাঁড়িয়ে রাগে ফুঁসছেন। কথা বলার সময় নেই, কিন্তু বউকে ইউনিভার্সিটিতে পৌঁছে দেওয়ার ঠিকই সময় আছে। গাড়ি চলছে, ওরা চুপচাপ জানালার কাছে চোখ রাখলো। বাইরের দৃশ্যগুলো একটার পর এক সরে যাচ্ছে, ঠিক যেন তার ভেতরের অনুভূতির মতোই নীরব, অনিঃশেষ। শেষে যেতে যেতে কোনো কথা হলো না দুজনের মধ্যে, শুধু নিস্তব্ধতা। মাঝে মধ্যে গাড়ির টায়ারের শব্দ। ভার্সিটির গেটের সামনে থামলো গাড়ি। অরার ঠোঁটের কোণে হাসি ফুটলো। আরিশ এক নজর তাকালো সেদিকে, তারপর লম্বা নিঃশ্বাস ছাড়লো কয়েকবার। ওরা অন্য কোনো বিষয়ে খুশি হয়ে হাসলেও হিংসা হয় আরিশের। মনে হয় ওরা একমাত্র তার জন্য হাসবে, অন্য কিছুর জন্য নয়। অদ্ভুত ভাবনা। চলো, ক্লাসে পৌঁছে দিয়ে আসবো। দরকার নেই, আপনার লেট হচ্ছে না, আপনি যান, আমি চলে যাব। কারোর সাথে অপ্রয়োজনীয় কথা বলবো না। ভ্রু নাচিয়ে বলল আরিশ। শিওর? হ্যাঁ, শুধু বন্ধুদের সাথে কথা বলবো, তবে সীমিত। গুড গার্ল, তাহলে ঠিক আছে। আমারও লেট হচ্ছে, মিটিং আছে জরুরি। হাত ঘড়ির দিকে এক নজর তাকিয়ে ব্যস্ত সমস্ত ভঙ্গিতে বলল আরিশ। তারপর গাড়ির দরজা খুলে দিল। ওরা গাড়ি থেকে নামতেই যাবে, এমন সময় হাত টেনে ধরল আরিশ। কি?
অরার প্রশ্নের জবাব না দিয়ে তার কপালে চুমু খেলো আরিশ। এখন যাও, সোজা ক্লাসে যাবে, আর হ্যাঁ, ক্লাস শেষে কল করবে। আচ্ছা, সাবধানে যাবেন। ওকে। গাড়ির দরজা বন্ধ করে দিল আরিশ। ওরা এখনো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এক অদৃশ্য টানে আরিশের গাড়ির দৃষ্টির আড়াল হওয়ার আগ পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে রইল সে। তারপর স্বস্তি নিঃশ্বাস ছাড়লো, ভার্সিটির গেটের দিকে তাকিয়ে মুচকি হাসলো। এর মধ্যে আকাশের সাথে দেখা হলো তার। এদিকেই আসতে সে। ওরা দ্বিধায় পড়ে গেল, আকাশের সাথে কথা বলবে কিনা ভেবে। বলা তো উচিত, আরিশ যা করেছে তাতে ওরারও ক্ষমা চাওয়া দরকার। এসেছো তুমি? আকাশ নিচে থেকেই কথা বলল। হ্যাঁ, কেমন আছো? এই তো ভালোই, তুমি? হ্যাঁ, ভালো আছি, চলো ক্লাসে যাই। আরে দাঁড়াও, তোমার বর তো নেই এখানে, চলো না দোকানে বসে চা খেতে খেতে আড্ডা দেই একটু। ক্লাস শুরু হতে তো এখনো দেরি আছে। আকাশের প্রস্তাবটা মন্দ না, তবে ওরা তো আরিশকে কথা দিয়েছে সোজা ক্লাসে যাবে। কিন্তু আকাশকেও কিভাবে না বলবে? ওরাকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে আকাশ আবারও বলল, আরে এত ভাবছো কেন, চলো তো। আকাশ এসে হাত ধরলো তার। ওরা খানিকটা অন্যমনস্ক ছিল, সুতরাং আপত্তি করলো না, তবে কিছু দূর গিয়ে নিজে থেকে হাতটা ছাড়িয়ে নিল। তারপর পাশাপাশি হাঁটতে লাগলো দুজন। রাস্তার ওপাশে একটা ছোট চায়ের দোকানের দিকে এগোলো তারা। আকাশ তার ওরাকে সেখানে বসতে বলল। ওরা বেঞ্চিতে বসে চারপাশে তাকালো। এদিকে আকাশ একটু দূরে গিয়ে ফোনটা বের করলো পকেট থেকে। কোনো একটা নাম খুঁজে নিয়ে একবার চারপাশে নজর বুলিয়ে চুপি চুপি কল করলো কাউকে। এখন আসুন, চায়ের দোকানে আছে ওরা। ওপাশ থেকে কিছু একটা বলে কল কাটা হলো। আকাশের ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি। মিনিট পাঁচেক হলো আকাশ গেল, কিন্তু এখনো ফিরছে না। দোকানদার ওরাকে চা দিয়েছে, একা একাই চা খাচ্ছে সে। আকাশের চায়ের কাপটা পাশেই রাখা আছে। এর মধ্যে আকাশ চলে এলো। কোথায় গিয়েছিলে আকাশ? আরে ইমার্জেন্সি, বুঝতে পেরেছো? হাতের ইশারায় কিছু একটা বোঝালো আকাশ। ওরা ইতস্ততভাবে মাথা নাড়ল। নাও চা খাও, আমার প্রায় শেষ হয়ে এসেছে। আমাকে রেখে একাই খেলে ইটস ভেরি ব্যাড। ওরা আকাশ মজার ছলে বলল, মামা ওরাকে আর এক কাপ চা দিন তো, বেশি করে লিকার দিবেন। শেষের কথাগুলো দোকানদারকে উদ্দেশ্য করে বলল আকাশ। ওরা বিপাকে পড়েছে, চা পছন্দের হলেও এই মুহূর্তে আর খেতে ইচ্ছে করছে না, কিন্তু নাও বলতে পারছে না। কেন যে আগে আগে একা খেতে গেল সেই ভেবে বিরক্ত লাগছে এখন। কিছুক্ষণের মধ্যেই দোকানদার চা দিল। লেট হচ্ছে আকাশ, চা শেষ হলেই চলে যাব, ওকে? হ্যাঁ হ্যাঁ, পাক্কা। আকাশ এসে চায়ের কাপে চুমুক দিতে দিতে কথা বলছে। ওরাও খুব এনজয় করছে সব কিছু, কতগুলো দিন পর এভাবে প্রাণ খুলে বাঁচতে পারছে। ওরা ম্যাম, আচমকা কারো ডাকে পেছন ফিরিয়ে তাকালো ওরা। আকাশও তাদের দিকে তাকিয়ে আছে। দুজন ভদ্রলোক, ফর্মাল পোশাক পরে আছে তারা। ওরা বসা থেকে উঠে দাঁড়ালো, কৌতূহলী হয়ে শুধালো ওরা, আপনারা কারা? আরিশ স্যার অ্যাক্সিডেন্ট করেছে ম্যাম, আমরা ওনার পরিচিত। অজ্ঞান অবস্থায় উনি শুধু বারবার আপনার নাম নিচ্ছেন, প্লিজ আমাদের সাথে চলুন। বুকটা কেমন ধক করে উঠল ওরার। আরিশের অ্যাক্সিডেন্ট হয়েছে। ওরা কিছু বিচার বিবেচনা না করেই বলল, আমি যাব, ওনার কাছে নিয়ে যান আমাকে। আকাশ বলল, আমিও যাচ্ছি, সাথে চলো। দুই ভদ্রলোক আকাশ ও আরাকে গাড়িতে তুলে নিল। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। ওরা সমানে কেঁদে যাচ্ছে, মাথা কাজ করছে না তার। আরিশের যদি কিছু হয় তাহলে? আর কত দূর, কোথায় আছে আরিশ? আকাশে দুই ভদ্রলোক একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো একবার, তারপর আচমকায় একজন ওনার মুখে একটা রুমাল চেপে ধরলো। মুহূর্তেই চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসতে লাগলো তার। জ্ঞান হারালো ওরা। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। ফরেনারের সঙ্গে মিটিং শেষ করে মাত্রই কেবিনে প্রবেশ করলো আরিশ। চেয়ারে বসে অস্থিরতায় নড়ে উঠে ফোন হাতে নিল। না, ওরা এখনো কল করেনি। অদ্ভুত লাগলো আরিশের। প্রথম দিন তো, এতটা দীর্ঘ সময় ক্লাস হওয়ার কথা নয়। তৎক্ষণাৎ ওরার নাম্বার ডায়াল করলো সে। বেজে বেজে কল কেটে গেল, কিন্তু অন্য পাশ থেকে রিসিভ হলো না। মেজাজটা খারাপ হয়ে গেল আরিশের। আবারও কল দিল, এবার ফোন বন্ধ বলছে। হঠাৎ মাথায় যেন আগুন জ্বলে উঠল। বসা থেকে উঠে দাঁড়ালো, সব কিছু রেখে ইউনিভার্সিটির দিকে ছুটে গেল সে। দুপুরে তীব্র রোদ মাথার ওপর পোহালেও ওরা চেয়ারে বসে রয়েছে, হাত পা বাঁধা, অচেতন নয়, একটু ঝিমিয়ে আছে। ধীরে ধীরে চোখ মেলে চারপাশে তাকাতে লাগলো। পুরনো ঝকঝকে ছাদের ছায়াযুক্ত একটি বাড়ির উঠোনে সে রয়েছে। চারপাশে ঘিরে বাড়ি আর মাঝখানে উঠোন। শহরের মধ্যে এমন জায়গা থাকা মুশকিল, অর্থাৎ শহর থেকে অনেক দূরে কোনো এক নিস্তব্ধ স্থানে বন্দি রয়েছে সে। হঠাৎ মনে এলো আরিশের কথা। তার দুর্ঘটনার খবরে অরার বুক টেনে উঠল। চেঁচিয়ে উঠল সে, কেউ আছেন? কে আছেন? আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? আরিশ কোথায়? বেশ কয়েকবার চেঁচালো ওরা। তারপর সেই লোক দুজন একটা ঘর থেকে বেরিয়ে এলো। এখানে চেঁচামেচি করে কোনো লাভ নেই মামুনি। তোমার আরিশ তো ঢাকায় আছে, সুস্থ আছে, কিন্তু তুমি সুস্থ থাকবে না আর। কথাটা বলেই দুজনে বিশ্রীভাবে হেসে উঠল। এদের নাম কালু ও কালাম।
চৌধুরীদের পোষা গুন্ডা রহমান চৌধুরী ও ফারুক চৌধুরীর আদেশে ওরাকে এখানে নিয়ে আসা হয়েছে। আকাশের সাহায্যে কাজটা সহজ হয়েছিল। বিনিময়ে ফারুক চৌধুরী আকাশকে অনেক টাকা পয়সা দিয়েছে। যদিও এসব কিছুই জানে না ওরা। কালু ও কালামের কথায় ওরার কাছে এটা স্পষ্ট যে তারা খারাপ মানুষ। তার রাগ হচ্ছে ভীষণ, কেন যে বোকার মতো এদের সাথে এলো। আকাশ, আকাশ কোথায়? কি করেছিস ওর সাথে তোরা? হাসতে লাগলো ওরা দুজন। ওরা নড়েচড়ে নিজেকে চেয়ার থেকে ছাড়াতে চাইলো কিছুক্ষণ, কিন্তু কোনো লাভ হলো না। আমরা কিছু করিনি তার সাথে, উল্টো সেই আকাশই তোকে এখান পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করেছে। বোকা মেয়ে, বন্ধু নির্বাচনে সচেতন হতে হয়। অবাক হলো ওরা, আকাশ এমন কিছু করতে পারে বিশ্বাস হচ্ছে না ওর। কিন্তু বাস্তবতা তো এটাই যে আকাশের জন্যই ক্লাসে না গিয়ে চায়ের দোকানে গিয়েছিল সে। ওরা কাঁদছে, আরিসের কথা শুনলে আজ তাকে এমন বিপদে পড়তে হতো না। আমাকে আটকে রেখে কার কি লাভ হবে? প্লিজ আমাকে যেতে দাও। কালু এগিয়ে এলো অরার দিকে। অরার খোলা চুলে নাক ডুবে নিঃশ্বাস ছাড়লো সে। ঘৃণায় শরীর ঘিন ঘিন করে উঠল অরার। আমাদের লাভ হলো টাকা, তোকে ঠিকানা লাগাতে হবে আমাদের, মানে কবরে পাঠাবো। তবে উপর থেকে অর্ডার আসার পর কিন্তু। দাড়ি চুলকে হাসতে লাগলো কালাম। কালো অরার চুলগুলো নেড়ে চেড়ে দিতে দিতে বলল, কিন্তু মরার আগে অনেক আদর পাবি তুই। মাত্র যৌবনে পা রাখলি, একটু এনজয় করেই মরবি না হয়। আমরা দুজন তোকে অনেক সুখ দেব, কি বলিস কালাম? তারা দুজন একসাথে হেসে উঠল। অরার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে, মাথা ঘুরছে, মনে হচ্ছে জ্ঞান হারাবে সে। চোখ বন্ধ হয়ে আসার আগ পর্যন্ত আরিসের মুখটা মনে পড়তে লাগলো তার। ইউনিভার্সিটির গেটের বাইরে দাঁড়িয়ে আছে গাড়ি। একটু আগেই ভার্সিটির মূল ফটকে প্রবেশ করলো আরিস, কিন্তু সেখানে গিয়ে যা শুনলো তাতে মাথায় রক্ত চড়ে গেছে তার। ওরা আজকে ভার্সিটিতে আসেনি। ভয় রাগে পাগল পাগল লাগছে তার। হঠাৎ শরীর ঠান্ডা হয়ে আসছে তার, হাত পা কাঁপতে শুরু করেছে। মাথার ভিতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না সে। অবিশ্বাস আর উৎকণ্ঠায় দ্রুত ভার্সিটির বাইরে বেরিয়ে এলো আরিস। হাঁটু চাটাচ্ছে, হৃদয় ব্যথায় ভারাক্রান্ত। ফোন তুলে অরার বাবার বাড়ি ডায়াল করলো। নয়না ফোন রিসিভ করলো। আরিসের কণ্ঠে আটসাট কাঁপন। হ্যালো, কে? অরা গেছে তোমাদের কাছে? আপু কই না তো। ওর না আজ ভার্সিটিতে যাওয়ার কথা ছিল ভাইয়া। গতকাল রাতের জন্য খুশিতে কল করেছিল, মায়ের সাথে কথাও বলল। আরিস আর কিছুই শুনতে পারল না। ওরা ও বাড়িতে যায়নি মানে কিছু ঠিক নেই। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে মেয়েটার। মনের ভেতর একটা অজানা আতঙ্ক ছড়িয়ে গেল। চিৎকার করে উঠল আরিস। আশেপাশের সবাই অবাক হয়ে আরিসকে দেখতে লাগলো। ভাবলো ভদ্রলোক উন্মাদ হয়ে গেছে। পরপর 3বার কোথায় কোথায় যেন কল করলো আরিস। কথা হলো তাদের সাথে। তারপর আশপাশের সবগুলো দোকানে অর্ডার ছবি দেখাতে লাগলো। চায়ের দোকানে অর্ডার ছবি দেখাতেই চিনতে পারলো দোকানদার। আরিস উত্তেজিত হয়ে ভদ্রলোকের কলার চেপে ধরে রাগে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, কখন এসেছিল ওরা? আর কার সাথে? একা? একটা ছেলের সাথে এসেছিল সকালে, আকাশ না আয়ুষ তার নাম। দুজনে চা খেলো, তারপর একটা বড় গাড়িতে চড়ে বসলো। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। দোকানদার ভয়ে ভয়ে বলল কথাগুলো। আরিসের চোখে যেন কোনো মৃত্যুপুরী ছায়া নেমে এসেছে, যে কেউ দেখলে ভয় পাবে। এর মধ্যে তালহা এসে উপস্থিত হলো সেখানে। আরিসকে দোকান থেকে বের করে আনলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে সামলাতে চেষ্টা করছে আরিস। ভাইয়া প্লিজ শান্ত হও, ভাবিকে ঠিক পেয়ে যাব। হয়তো বন্ধুর সাথে কোথাও গিয়েছে। না তালহা, ওরা কখনো এমন কাজ করবে না। আকাশের মধ্যে ঘাপলা আছে। ওকে আগের বাড়ি জানে মেরে ফেলা দরকার ছিল, ভুল হয়ে গেছে আমার। আগে আমার ওরাকে পাই, তারপর ওকে এত ভাগ করে কাটবো যে ওর লাশ পর্যন্ত খুঁজে পাবে না কেউ। আরিস কথা শেষ হতে গাড়িতে উঠে বসলো। তালহা কি বলবে বুঝতে পারছে না। আরিসকে এরকম ভয়ঙ্কর রূপে কখনো দেখেনি সে। কথা বলতেও ভয় লাগছে ওর। আজকে নিশ্চিত খুনোখুনি লেগে যাবে। কিন্তু ওরা ভাবি কোথায়? চিন্তায় মাথা ধরে গেছে তালহার। আরিস গাড়ি চালাচ্ছে, চোখ থেকে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে তার। রক্তবর্ণ চোখে জল যেন আগ্নেয়গিরির লাভা। ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? আকাশের বাড়ি, ও সব কিছু জানে। তালহা চুপ করে রইল। কিছুক্ষণের মধ্যেই একটা কল এলো আরিসের ফোনে। অবস্থা বেগতিক দেখে তালহা ড্রাইভ করতে লাগলো। কল রিসিভ করলো আরিস। স্যার, চৌধুরীরা করেছে সব, তারাই ম্যামকে কিডন্যাপ করিয়েছে। কান্দে গরম ধোয়া বেরোচ্ছে আরিসের। খবর লাগা, কোথায় রেখেছে ওরাকে? আমার খবর চাই, নইলে সব শেষ করে ফেলবো আমি। ওপাশ থেকে কল কেটে দিল। আরিসের পাগল পাগল লাগছে, ভীষণ অসহায় মনে হচ্ছে নিজেকে। কেন যে সকালবেলা ওরাকে ক্লাসে পৌঁছে দিয়ে এলো না, সেই আফসোসে কলিজা পুড়ে যাচ্ছে তার। চৌধুরী ইন্ডাস্ট্রির কথা মনে পড়তে চোয়াল শক্ত এলো আরিসের, হাত মুষ্টিবদ্ধ হলো। ফারুক চৌধুরী ও রহমান চৌধুরী ব্যবসার না পেরে এরকম কিছু করবে দুঃস্বপ্নেও ভাবেনি আরিস। এবার আরিসও তাই করবে যা চৌধুরীরা করলো, সম্মানের বিনিময়ে সম্মান।